নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। আজ আমি অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে তাপ অংশটি প্রথম খণ্ড এখন পড়াবো। আমরা সকলে জানি যে ক্লাস 7-এ তাপ ছিল এবং এরপরে আমরা তাপের অংশটা দেখব ক্লাস 8-এ কী আছে। তোমরা প্রত্যেকেই জানো যে তাপের পরিমাপ এবং একক, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর উষ্ণতা বাড়াতে যে প্রয়োজনীয় তাপ, সেটা তিনটি বিষয়ের উপর মূলত নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর এবং বস্তুটির উপাদান। অর্থাৎ যদি উষ্ণতার পরিমাণ বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু তাপের পরিমাণ বেশি কম হবে। আবার বস্তুর ভরও ঠিক তাই, যদি বেশি হয় তাহলে তাপের পরিমাণও বেশি হবে, আবার কম হলে তাপের পরিমাণও কম হয়। এছাড়া 3 নম্বর যেটা দেখো, যে বস্তুর উপাদান, সেটা যদি আলাদা হয় তাহলেও কিন্তু প্রয়োজনীয় তাপের মান পরিবর্তন হবে। সোনা, রূপো, তামা, লোহা, একইভাবে জল, অ্যালকোহল, ফিনাইল, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে মানে আলাদা আলাদা কিন্তু হয়। অর্থাৎ উপাদান যখনই পাল্টে যাবে তখনই প্রয়োজনীয় তাপের মানটা বা মোট তাপের মানটা কিন্তু পরিবর্তন হবে। তো দেখা যাক, ধরি m গ্রাম জলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগে। এখন আমি 2m গ্রাম ভরের জলের উষ্ণতা যদি T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে কত 2q পরিমাণ তাপ লাগবে। কিভাবে হলো এটা? প্রথমেই আমরা বুঝে নেই যে ভর প্রথমে ছিল m গ্রাম, এখন কিন্তু ভর 2m গ্রাম হয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাপের পরিমাণও দ্বিগুণ হয়েছে। সেকেন্ড দেখো, যে 2m গ্রাম ভরের জলের উষ্ণতা এখন 2T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি, তাহলে কি উষ্ণতা আগে ছিল T ডিগ্রি সেন্টিগ্রেড, এখন আমি 2T ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, অর্থাৎ দ্বিগুণ উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে তাপের পরিমাণও দ্বিগুণ হবে, অর্থাৎ 2 × 2q = 4q পরিমাণ তাপ লাগবে। এখন এই তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, সেটা আমি কীভাবে লিখছি না 4q / 2m × 2t। কারণ কত পরিমাণ তাপ গ্রহণ বা করলো? 4q। বস্তুর ভর কত ছিল? 2m। উষ্ণতা বৃদ্ধি কত ছিল? 2t। তা আমি সেখান থেকে কত পেলাম না q/mt। একইভাবে 5 গ্রাম ভরের জলের উষ্ণতা 6T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত দরকার? 30q পরিমাণ তাপ প্রয়োজন হবে। সেক্ষেত্রে দেখো, তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তার মান যদি বসাই তাহলে কিন্তু আমি আবার ওই q/mt পেলাম। তাহলে আমি যদি জলের ক্ষেত্রে এই মানটাকে k ধরি, তাহলে k = হবে q/m × t। এখন m = 1 গ্রাম, t = 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে জলের ক্ষেত্রে q = 1 ক্যালোরি হবে। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালোরির ধারণাটা পেলাম। তাহলে 1 ক্যালোরি কাকে বলা হবে না 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি কি 1 ক্যালোরি। এবার এই যে q/m × t যেটা পেলাম আমরা গাণিতিক রূপটা, তাকে আমরা এখন বলছি কি আপেক্ষিক তাপ। অর্থাৎ আপেক্ষিক তাপ = হবে q/m × t। এটাকে সাধারণত S দিয়ে প্রকাশ করা হয়, S ফর স্পেসিফিক হিট। এবার আমি দেখি এই যে আপেক্ষিক তাপ কাকে বলে না কোনো পদার্থের একক ভরে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় যে তাপ, তাকে আমরা বলি কি আপেক্ষিক তাপ। তাহলে এর একক কীভাবে হবে না আপেক্ষিক তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেজি কেলভিন। এই আপেক্ষিক তাপ সম্পর্কে আরও কিছু বলা যায়, যেমন আপেক্ষিক তাপ কিন্তু এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হয়। একটুখানি আগে আমি বলছিলাম যে অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, এদের ক্ষেত্রে কিন্তু এক এক রকম আপেক্ষিক তাপ হয় এবং মান সাধারণত একের কম হয়। আর জলের ক্ষেত্রে
আপেক্ষিক তাপের মান সবথেকে বেশি হয় যে তরল পদার্থগুলো আছে তার মধ্যে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান 1 হয়। সিজিএস পদ্ধতিতে এই মান হয় 1, অর্থাৎ একক দিলে কি হবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এসআই পদ্ধতিতে 4200 জুল পার কেজি কেলভিন এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হয়। অর্থাৎ জেনে রাখলে যে যা যা তরল আছে তার মধ্যে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হয় সর্বোচ্চ, এবং কঠিন পদার্থ বা অন্যান্য তরল পদার্থের কথা তুমি যাই বলো না কেন সবার ক্ষেত্রে যেই পদার্থটা পাল্টে যাবে আপেক্ষিক তাপের মানও ভিন্ন ভিন্ন হবে। এবার আমি একটা ওই সূত্র দিয়ে আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখো এবার আমি নেক্সট স্লাইডে আমি কি দেখছি, 400 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ দিতে হবে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি কি আছে না, অ্যালুমিনিয়ামের ভর 400 গ্রাম, এটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এস দিয়ে প্রকাশ করলাম, এবং উষ্ণতা বৃদ্ধি কত হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড আগে ছিল, বৃদ্ধি করে হয়েছে 70 ডিগ্রি, তাহলে ডিফারেন্সটা কত 70 বিয়োগ 30, তারপর কত 40 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব প্রয়োজনীয় তাপ সূত্র কি আছে না কিউ সমান এমএসটি, মানগুলো আমি সব বসালাম 400 ইন্টু 0.21 ইন্টু 40 ক্যালকুলেশন করে পেলাম 3360 3360 ক্যালোরি, অর্থাৎ এখানে প্রয়োজনীয় তাপের পরিমাণ 3360 ক্যালোরি। এবার দেখি আর একটা পদ্ধতিতে আমি অঙ্ক করি। এখানে যেমন প্রত্যেকটা একক দেখো সিজিএস পদ্ধতি ছিল, অর্থাৎ ভরের একক আছে গ্রাম, আপেক্ষিক তাপের এককে দেখো সিজিএস পদ্ধতিতে আছে, বা উষ্ণতা বৃদ্ধির ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস পদ্ধতিতে আছে। এবার আমরা এসআই পদ্ধতি একটু ব্যবহার করি। নেক্সট দেখো যে 100 গ্রাম ভরের জলের তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে কত জুল তাপ লাগবে। জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন। এখানে আমরা যে জলের ভর 100 গ্রাম ছিল এটাকে আমরা এসআই পদ্ধতিতে নিয়ে আসি। তোমরা জানো যে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 কেজি। জলের আপেক্ষিক তাপ এসআই পদ্ধতিতে দেওয়া আছে এবং উষ্ণতা বৃদ্ধি দেওয়া আছে 10 কেলভিন। ঠিক একইভাবে যদি আমি সূত্রে বসাই কিউ সমান এমএসটি, তাহলে দেখো আমার 0.1 ইন্টু 4200 ইন্টু 10 ইকুয়াল টু 4200 জুল, অর্থাৎ 4200 জুল তাপের প্রয়োজন হচ্ছে। এবার আমি নতুন একটা বিষয় দেখি যে অবস্থার পরিবর্তন এবং লিন তাপ সম্পর্কে একটু ধারণা করি। দেখো এখানে সুন্দর একটা ছবি আছে যে চেঞ্জেস অফ স্টেট, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, সলিড, লিকুইড এবং গ্যাস। সাধারণত কি হয়, অবস্থার পরিবর্তন বলতে আমরা কি বুঝি না, তাপ প্রয়োগে বা তাপ নিষ্কাশনে ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলা হয়। অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে গেলে অবশ্যই তাপ প্রয়োগ করতে হতে পারে অথবা তাপ নিষ্কাশনও করা যেতে পারে। তো এখানে সলিড যেটা আছে অর্থাৎ কঠিন পদার্থ আছে তাকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে লিকুইড হবে, লিকুইড থেকে তাপ প্রয়োগ করলে আবার গ্যাস হবে। আবার উল্টো হতে পারে, যদি গ্যাস থেকে আমি তাপ নিষ্কাশন করি তাহলে সেটা তরল বা লিকুইড বললাম, এবং তরল থেকে যদি আমি আবার তাপ নিষ্কাশন করি তাহলে কিন্তু আবার কঠিন পদার্থে পরিণত হবে। দেখো ডান দিকটা সরাসরি দেখছি আবার সলিড থেকে গ্যাসে পরিণত হয়েছে, তার মানে কি তাপ প্রয়োগে কঠিন পদার্থকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত করা যায়, সেক্ষেত্রে তরলে পরিণত হলো না। অর্থাৎ এটাকে আমরা কি বলেছিলাম ক্লাস 7-এ, এটাকে ঊর্ধ্বপতন বলা হয়, সাবলিমিটেশন। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি যখন গ্যাসীয় পদার্থে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি কি ঊর্ধ্বপতন। একই রকমভাবে যদি আবার গ্যাসীয় পদার্থ থেকে সলিডে আসে তখন আমরা সেটা ডিপোজিশন বলে থাকি। তা আমি এবার এই বিষয়গুলো সম্পর্কে একটু বেশি বা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। প্রথমে দেখো একটা ছবি আছে, একটা থার্মোমিটার দেওয়া আছে, এটা বিকার আছে, বিকারের মধ্যে বরফ আছে। থার্মোমিটারকে স্বাভাবিকভাবে ধরে রাখার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। এবার আমরা বরফটা আস্তে আস্তে নিশ্চয়ই গলে যাবে, কারণ বায়ুতে তাপমাত্রা বেশি, বরফের তাপমাত্রা তো কম, তাহলে গলন হচ্ছে। তাহলে গলন বিষয়টা কি না, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন। অর্থাৎ বরফ যে জলে পরিণত হবে গলে, তারপরে গলে একে বলে গলন। আর গলনাঙ্ক কাকে বলা হবে না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ
তরলে পরিণত হতে শুরু করে সেই উষ্ণতাকে আমরা বলি কি ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। এবং মনে রাখবে যে কঠিন পদার্থটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তরলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির হয়। তা এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে জেনে নিই আমরা, এই গলন আর গলনাঙ্ক এই দুটো জিনিস কিন্তু এক না। গলন হচ্ছে একটা ঘটনা যে তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরলে পরিণত করছে, এটা হচ্ছে গলন। অর্থাৎ গলন হচ্ছে একটা ঘটনা, কিন্তু গলনাঙ্ক জিনিসটা একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় কঠিন পদার্থটি গলে সম্পূর্ণরূপে তরলে পরিণত হচ্ছে সেটাই কিন্তু ওই তাপমাত্রাটাকেই বলা হচ্ছে কি গলনাঙ্ক। এবং এই গলা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু টেম্পারেচারটা একই থাকে, অর্থাৎ উষ্ণতার কিন্তু তখন কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো যে একটা বরফ নিলাম, বরফ একটা কঠিন পদার্থ, তা বরফকে তাপ প্রয়োগ করলে জলে পরিণত হবে। তা আমরা জানি যে 1 গ্রাম বরফকে যেটা কিনা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে তাকে যদি 80 ক্যালোরি তাপ দিই তাহলে কী হবে, বরফটা গলে জলে পরিণত হবে। ওই 1 গ্রাম বরফ গলা শুরু থেকে 1 গ্রাম জলে যত সময় না পর্যন্ত আসবে তত সময় কিন্তু উষ্ণতা একই রকম থাকে। অর্থাৎ কঠিন পদার্থটা যতক্ষণ না সম্পূর্ণ তরলে পরিণত হয় ততক্ষণ তাপমাত্রা স্থির থাকে। এবার আমরা দেখি ঠিক উল্টো বিপরীতটা, কঠিনীভবন। না, তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হবে তখন তাকে আমরা বলি কি কঠিনীভবন বলি। এবার সেখান থেকে আমরা হিমাঙ্কর একটা কনসেপ্ট পাচ্ছি। হিমাঙ্ক মানে কি না, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। এখানে ঠিক তাই, একই কথা আবার বলি যে কঠিনীভবন মানে কিন্তু একটা ঘটনা যেখানে কিনা তরল পদার্থ তাপ বর্জন করে কঠিনে পরিণত হচ্ছে, আর হিমাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতায় কিনা তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিনে পরিণত হবে তাকে বলা হয় হিমাঙ্ক। এবার দেখি যে নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক থাকে না এমন কয়েকটা পদার্থের নাম হলো কাঁচ, মাখন, মোম, পিচ, চর্বি। এগুলোকে আমরা বলি কি তার নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। তার মানে এমন ভাবার কোনো কারণ নেই যে এই যে কাঁচ, মাখন, মোম, পিচ এগুলো গলবে না এরকম না, বা এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় গলবে না এরকম না, এতে গলবে, কিন্তু এই টেম্পারেচারটা কখনো কম কখনো বেশি হতে পারে। যেমন ধরো মোম 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 35 বা এমনকি 40-50 যে কোনো একটা তাপমাত্রায় কিন্তু মোম গলা শুরু করতে পারে। অর্থাৎ মোমটা কোন তাপমাত্রায় গলবে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কেউ বললো 35, 35, কেউ বললো 40 ডিগ্রি, কেউ বললো 45 ডিগ্রি। তাই নির্দিষ্ট একটা তাপমাত্রা কিন্তু কেউ বলতে পারছে না। আসলে ওই নির্দিষ্ট তাপমাত্রা বলতে পারছে না বলেই আমরা কথাটা ব্যবহার করলাম যে নির্দিষ্ট গলনাঙ্ক নেই, কিন্তু অবশ্যই গলবে, তবে সেটা ঠিক সংখ্যাটা আমরা বলতে পারলাম না, তাই জন্য বললাম যে নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। হিমাঙ্কের ক্ষেত্রে ঠিক তাই। এবার যে তাপমাত্রায় ওই কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হলো, যেমন যেটাকে আমরা বলছিলাম যে গলনাঙ্ক, হিমাঙ্কের ক্ষেত্রে ঠিক একই কথা, যে যে নির্দিষ্ট উষ্ণতায় ওই তরল পদার্থ তাপ বর্জন করে যখন আবার কঠিনে পরিণত হবে সেই একই তাপমাত্রা কিন্তু। তাহলে ছক আমরা দেখি, দেখো লেখা আছে সোনার ক্ষেত্রে দেখি গলনাঙ্ক দেওয়া আছে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার হিমাঙ্ক দেওয়া আছে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। একই রকমভাবে পারদ, বরফ, তামা, ঢালাই লোহা প্রত্যেকটা দেখতে পাচ্ছ এবং সংখ্যাগুলো কিন্তু একই আছে। তার মানে কি, তার মানে এই প্রত্যেকটা পদার্থের এই গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান কিন্তু একই থাকছে। তো এখানে আমাদের বোঝার বিষয়টা কি, আমরা এখানে কীভাবে জানবো জিনিসটা, না যে পরিমাণ তাপ দিলাম, ধরো সোনার ক্ষেত্রে বলছিলাম যে আমি যদি সোনাকে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আনতে পারি তাহলে সোনা গলা শুরু করবে এবং সোনা গলে তরল সোনায় পরিণত হলো। ঠিক একইভাবে ওই তরল সোনা থেকে যদি আমি 1063 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাতে পারি, তাপ নিষ্কাশন করতে পারি, তাহলে কিন্তু আবার ওই তরল সোনাটি কিন্তু আবার কঠিন সোনায় পরিণত হবে। অর্থাৎ গলনাঙ্কের মান এবং হিমাঙ্কের মান কিন্তু সেই কারণেই একই বলা হচ্ছে। তাহলে এবার আমরা দেখব যে গলন ও কঠিনীভবনে আয়তনে কীভাবে পরিবর্তন হয়। অর্থাৎ তরল পদার্থ যখন থাকছে সেটা যখন জমে যাচ্ছে অর্থাৎ কঠিনীভবন হলো, বা যদি কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় যখন গলন হলো,
সেক্ষেত্রে আয়তনে কি পরিবর্তন হয় সেটা এবারে আমরা ওটা দেখি। নির্দিষ্ট ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় যদি আয়তন কমে তখন ওই পদার্থের ঘনত্ব বাড়ে, এবং যদি আয়তন বাড়ে তাহলে ওই পদার্থের ঘনত্ব কমে যায়। কেমন জিনিস দেখাবে, দুটো ছবি দিয়েছি পাশাপাশি। ডান দিকেরটা খুবই ওয়েল নোন, সবাই চেনো যে একটা গ্লাসে দেখো বরফ আছে। তা তোমরা সবাই জানো যে বরফকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে বরফ গলে কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। এক্ষেত্রে বরফ গলে যখন জলে পরিণত হয় তখন কিন্তু আয়তনটা কমে যায়। এই সমস্ত পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত পদার্থকে বা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তরলে পরিণত হলো, সেই সময় যদি আয়তনে কমে তাহলে কিন্তু ঘনত্ব বাড়ে। এবং তোমরা জানো যে বরফের থেকে জলের ঘনত্বটা বাড়ে বা বেশি হয়। সেই কারণে বলা হচ্ছে যে, তাহলে আমি এইখানটা একটু ক্লিয়ার করি। এই যে দুটো ছবি দেখছো, সেই ছবির মধ্যে সেকেন্ড যেটা দেখছো, একটা বরফ রাখা আছে গ্লাসের মধ্যে, বরফ গলে গেল, জলে পরিণত হলো এবং জলের আয়তনটা কমে যায়। জলের আয়তন কমে গেলে কি হবে? জলের ঘনত্বটা বাড়বে। আর বাঁদিকে যে ছবিটা আছে, মোম আছে। এই মোমের ক্ষেত্রে কি হয়? কঠিন মোম যখন তরলে পরিণত হয় তখন তার আয়তনটা বেড়ে যায়, ফলে এই ক্ষেত্রে ওই তরল যে মোমটা তার ঘনত্ব কমে। এবার দেখা যাক যে আমরা বরফ যখন জমে যায় আর কি, তখন তো আয়তনে বাড়ে না কমে? দেখাচ্ছে না, বরফ যখন জলে পরিণত হয় তখন আয়তনে কমে যায়, আর যদি জল জমে বরফ পরিণত হয় তাহলে আবার আয়তন বাড়ে। তরল মোম কঠিনে পরিণত হলে আয়তন বাড়বে না কমবে? কমে যাবে। এই জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনা কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তা কি সুবিধা আছে? না, সুবিধা এটাই যে বরফের ঘনত্ব জলের তুলনায় কম, ফলে কী হবে? জলের উপর তো বরফ ভেসে থাকবে, আর বরফের তলায় থাকে জল, আর সেই জলে মাছেরা বেঁচে থাকতে পারবে। অর্থাৎ শীতের দেশে বরফের তলায় জল থাকবে, সেই জলে মাছেরা বেঁচে থাকতে পারে। অসুবিধা কি আছে? না, শীতের দেশে প্রচণ্ড ঠান্ডায় ওই জলের পাইপে যে জলটা থাকে সে কিন্তু বরফ হয়ে যাবে। বরফ হয়ে গেলে আয়তন বাড়বে, আয়তনে বেড়ে গেলে কী হবে? ওই প্রচণ্ড চাপের সৃষ্টি হবে পাইপের মধ্যে, এবং সে সময় পাইপগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফেটেও যেতে পারে। এছাড়া শীতকালে বায়ুমণ্ডল উষ্ণতা অনেক কম থাকে, সেক্ষেত্রে মোটর গাড়ির রেডিয়েটরে থাকে যে জল, সেও তো জমে বরফ পরিণত হবে, তখন আয়তনে বেড়ে যাবে, বরফের আয়তন বেড়ে যাবে, আর রেডিয়েটরে কি করবে? তখন ফেটে যাবে। অর্থাৎ এইটা আবার অসুবিধাও আছে। অর্থাৎ বরফ হলে সুবিধাও আছে, অসুবিধাও আছে। কারণ এই জল জমে বরফে হলে এই ঘটনাগুলো দেখা যায়, বিশেষ করে শীতের দেশে এইগুলো খুব এফেক্ট হয়। আর নেক্সট আমরা দেখি যে কোনো পদার্থের গলনাঙ্ক কীভাবে পরিবর্তন হয়। না, গলনাঙ্কর পরিবর্তন এমন, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, আবার চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়েও যায়। দুই রকম ব্যাপার আছে। তা প্রথমে দেখা আছে যে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায় কার? না, বরফের উপরে 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান যদি চাপ বাড়ানো যায় তাহলে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। আর চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে বললাম আবার, সেটা মোমের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই মোমের উপরে 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে তখন মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। অর্থাৎ এখান থেকে একটা বিষয় বলা যায় যে চাপ বাড়ালে গলনাঙ্ক যেমন কমে, আবার চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে। দুরকম ঘটনাও কিন্তু হতে পারে। এবার আমরা দেখি হিম মিশ্র বিষয়টা কি। হিম মিশ্র বললে প্রথমে আমাদের মনে খুব ঠান্ডা বিষয়টা, সত্যি তাই, যে ঠান্ডা তৈরি করা হবে কীভাবে? না, বরফের সঙ্গে যদি নুন মেশানো হয় তাহলে খুব কম উষ্ণতার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলেছি হিম মিশ্র বলি। সাধারণত 3:1 অনুপাতে মেশানো হয়। 100 গ্রাম মিশ্রণের মধ্যে যদি 27 গ্রাম নুন মেশালে এই হিম মিশ্র তৈরি করা হয়। এর তাপমাত্রা -21 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে। এবং এই যে হিম মিশ্র তৈরি করা হলো, সেটা দিয়ে আমরা মাছ সংরক্ষণ করতে পারি বা ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আমরা ব্যবহার করতে পারি। এখন বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এই হচ্ছে বরফ গলার লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে এটাই বোঝায়। তাহলে এখানে দেখো লিন তাপের বিষয়টা কি হচ্ছে, লিন তাপ হচ্ছে এমন একটা তাপ যখন কিনা কি হবে না, অবস্থার পরিবর্তন হবে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এই যে বরফ থেকে যখন জলে এলো বা জল তৈরি হলো তখন কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকলো, অথচ আমরা তাপ প্রয়োগ করলাম, সেই তাপটাই কিন্তু আসলে লিন তাপ। তার মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম বরফ ছিল, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলেই পেলাম, অথচ আমরা তাপ প্রয়োগ করলাম 80 ক্যালোরি। তাই জন্য একে বলা হয় কি, এই যে তাপ যেটা দেওয়া হলো একে আমরা বলি কি লিন তাপ। এখন একটা প্রশ্ন আমরা দেখি যে খুব ইন্টারেস্টিং, যে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল লাগলে ওই জল জমে বরফ হয় না কেন? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে হলে জল থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করার প্রয়োজন। কথা ঠিক। এবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে তাপ শোষণ করবে, কি বললাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে তাপ শোষণ করবে। তার মানে কি সেই বস্তুর উষ্ণতা অবশ্যই তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম হবে। এখন এই বরফের যে টুকরো তার মধ্যে যে গর্ত করে জল রাখা ছিল তার উষ্ণতা প্রথমে কত ছিল, ঘরের উষ্ণতা সমান ছিল, আর ঘরের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি। তাহলে এবার কে তাপ নেবে, জল না বরফ? দেখা যাবে যে কিছুটা বরফ জল থেকে তাপ নিয়ে গলে যাবে, কিন্তু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে, এবং একটা সময় এই জল থেকে তাপ চলে যেতে যেতে একসময় কী হবে, জলের উষ্ণতাও কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তার মানে বরফ এবং জল উভয়ের উষ্ণতা হবে এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তাহলে জল থেকে বরফ কি তাপ শোষণ করতে পারবে না? জল যেহেতু লিন তাপ বর্জন করতে পারবে না, তাই সেও কিন্তু কঠিন হবে না, অর্থাৎ ওই বরফ টুকরোর মধ্যে যে জলটা ছিল সে কিন্তু পুরোপুরি বরফে পরিণত হলো না। এবার আমরা দেখি নেক্সট আমরা দেখব যে বাষ্পায়নের বিষয়টা কি না, যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় কি বাষ্পায়ন। এখানে একটা বিষয় আছে যে যে কোনো উষ্ণতায় বলছে কেন, অর্থাৎ সেটা শীতকাল হতে পারে, গ্রীষ্মকাল হতে পারে, বা বছরের যে কোনো ঋতুতেই কিন্তু বাষ্পায়ন হতে পারে। এখানে নির্দিষ্ট কোনো উষ্ণতার কথা বলা হচ্ছে না। তবে এটা ঠিক যে বাষ্পায়নের হার কখনো বাড়ে বা কিছুটা কমতে পারে, সেটা কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। কোন কোন বিষয়ের উপরে এই বাষ্পায়নের হারটা নির্ভর করবে না, যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তাহলে কিন্তু বাষ্পায়নটা দ্রুত হয়। যেমন তোমরা হয়তো দেখে থাকবে যে কাপে যখন তোমরা চা খাও, দেখবে খুব গরম চা দিয়েছে, এবার সেটা আমি প্লেটে যদি আমি ঢেলে নিই তাহলে দেখবে এটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, কারণ কাপের চাটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। তার কারণ কি, যে উপরিতলের ক্ষেত্রফলটা এখানে ফ্যাক্টর। কাপের যখন চাটা দেওয়া হলো তখন ক্ষেত্রফলটা ছিল কম, আর যখন প্লেটে চালটা ঢালা হয়েছে তখন ক্ষেত্রফলটা গেলে বেশি, অর্থাৎ এক্ষেত্রে বাষ্পায়নটা দ্রুত হলো যখন কিনা চা ঢেলে আমি ওই প্লেটে রাখলাম। তাই বলছে যে বাষ্পায়নের হার কোন বিষয়ের উপর নির্ভর করে না, তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বেশি হয় বাষ্পায়ন দ্রুত হবে। এছাড়া বাষ্পায়ন হওয়ার জন্য কোনো বিশেষ উষ্ণতার প্রয়োজন নেই। আমি একটুখানি আগেই বললাম যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন হতে পারে। তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, আর তরলের উপরে বায়ু চলাচলের ব্যবস্থা থাকলেও বাষ্পায়ন দ্রুত হয়। বিষয়টা কেমন, তরলের উপরে বায়ু চলাচলের ব্যবস্থা মানে কি, ধরো যে ঘরে আমরা বসে আছি এই ঘরটা আমরা পরিষ্কার করতে মুছে দেবো জল দিয়ে, ভালো। এবার যদি আমি দেখি যে কত সময় পরে ঘরটা শুকিয়ে যাবে, হয়তো 5 মিনিট লাগলো, আমি কি করলাম, দ্বিতীয়বার একই কাজই করলাম, কিন্তু আমি ঘরের ফ্যানটাকে অন করে দিলাম, দেখা যাচ্ছে বাতাস হচ্ছে, তার মানে কি বায়ু চলাচলটা বেড়ে গেল। অর্থাৎ বায়ু চলাচল যদি বেশি হয়, বায়ু চলাচলের ব্যবস্থা যদি থাকে, তাহলে কিন্তু বাষ্পায়নটা দ্রুত হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ফ্যানটাকে আমি অন করে দিলাম, সুইচটা, ফ্যান বাতাস চললো, বাতাস চলাচলের সুবিধা করে দিলাম, তার মানে বাষ্পায়নটা দ্রুত হলো। অর্থাৎ তরলের উপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। এছাড়া তরলের প্রকৃতির উপরে বাষ্পায়নের হার নির্ভর করতে পারে। যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, দেখো এটা তোমরা জেনেছো
যে জলের ক্ষেত্রে আমরা বাষ্পায়ন যেমন দ্রুত হবে, বা যদি অ্যালকোহল বা ফিনাইল বা মেথিলেটেড স্পিরিট যাই থাক না কেন, সেক্ষেত্রে কি বাষ্পায়ন একই রকম হবে না। এই তরলটা কেমন আছে তার প্রকৃতির উপরে বাষ্পায়নের হার নির্ভর করে। এক একটার ক্ষেত্রে বাষ্পায়নের হার এক এক রকম হয়। এবার ঠিক এই বাষ্পায়নের একটি ঘটনা যেটাকে আমরা বলি স্ফুটন হচ্ছে। স্ফুটনটা কী জিনিস না, এখানে কিন্তু তরলের সমগ্র তল দিয়ে বাষ্পায়নটা হতে থাকে। একটা ছবি খুব সুন্দরভাবে দেখো পাশে আছে, যে এখানে দেখো জলটা ফুটছে মনে হচ্ছে, অর্থাৎ এখানে বাষ্প বা দ্রুত হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবন হচ্ছে, এটাকে বলা হয় কি স্ফুটন বলা হয়। যেমন বাষ্পায়নটা শুধুমাত্র উপরের তল থেকে হচ্ছিল, কিন্তু স্ফুটন কিন্তু সমগ্র তল দিয়ে হয় তরলের। এবং এই স্ফুটনাঙ্ক কাকে বলা হবে না, একটা নির্দিষ্ট উষ্ণতায় এই বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয়, এবং যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ পর্যন্ত এই উষ্ণতা স্থির থাকে, এবং এই উষ্ণতাকে আমরা বলি কি স্ফুটনাঙ্ক। এবং এক একটা তরলের ক্ষেত্রে এক এক রকম স্ফুটনাঙ্ক থাকবে। তোমরা জানো যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না। ইথারের ক্ষেত্রে একরকম হবে, মেথিলেটেড স্পিরিটের ক্ষেত্রে একরকম হবে, ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে একরকম হবে। অর্থাৎ এক একটা তরলের ক্ষেত্রে স্ফুটন এক এক তাপমাত্রায় শুরু হবে, এবং যত সময় না পর্যন্ত স্ফুটন সম্পূর্ণ হচ্ছে এই তত সময় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ স্ফুটন আর স্ফুটনাঙ্কের মধ্যে মেন পার্থক্যটা তাহলে কী হলো, স্ফুটন হচ্ছে একটা ঘটনা, আর স্ফুটনাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতা, না যে উষ্ণতাতেই জলটা ফুটতে শুরু করবে বা কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, তখন সেটাকে আমরা বলি কি সেই তাপমাত্রাকে বলি কি স্ফুটনাঙ্ক। তারপরে দেখি যে এই স্ফুটনাঙ্ক তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, তরলের প্রকৃতি একটুখানি আগেই বলছিলাম যে বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান বিভিন্ন রকম হয়, এবং তরলে দ্রবীভূত অবস্থার উপস্থিতি মানে কি ওই তরলের মধ্যে যদি অনুদ্বায়ী পদার্থ বা অন্য কোনো পদার্থ যদি দেওয়া যায় তাহলে কিন্তু তরলের স্ফুটনাঙ্ক বাড়তে পারে। যেমন এখানে আমি একটা বললাম যে বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কিন্তু যদি জলের মধ্যে সামান্য নুন মেশানো হয় তাহলে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বাড়ে। এবার তরলের উপরিস্থিত চাপ মানে কি, স্ফুটনের সময় তরল যখন বাষ্পে রূপান্তরিত হয়, এই বাষ্পে রূপান্তরিত হলে কি হয়, আয়তনে বাড়ে, ফলে এক্ষেত্রে চাপ বেড়ে গেলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। অর্থাৎ তরলের উপরিস্থিত চাপ যদি বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। এর একটা সুন্দর একটা উদাহরণ আছে, তোমরা জানো যে প্রেসার কুকারের ব্যাপারটা আছে, যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সেটা আমরা এখানে কিভাবে বলছি বা কিভাবে ব্যাখ্যা করছি দেখে নিই একবার। এই প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন, দেখো এখানে প্রেসার কুকারের ছবি আছে, খুব সুন্দরভাবে রান্না চলছে মনে হয় ছবিটা দেখে। তা সেখানে কি করা হয়েছে না, প্রেসার কুকারের মধ্যে খাদ্যবস্তু জল এই সমস্ত নিয়ে আমরা কি করি, ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং দেখবে পাশটা একটু টাইট করে আটকানো থাকে, মানে বায়ু নিরুদ্ধ করা হয় যাতে বায়ু চলাচল না করতে পারে। সেরকমভাবে আমরা খাদ্যবস্তু এবং জল নিয়ে প্রেসার কুকারের মধ্যে রেখে দিলাম। এবার সেটা উনুনের উপরে বসাবো, জ্বলন্ত উনুনের উপর বসানো হলো, তাপ আস্তে 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 বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং কী হবে একটা সময় জল ভিতরে বাষ্প হওয়া শুরু করবে, এবং ওই কুকারের ভিতরে জলের চাপ বায়ুমণ্ডলের চাপের থেকেও কিন্তু বেশি হয়ে যাবে। ফলে কি হবে, এই প্রেসার কুকারের মধ্যে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, এবং তখনই কিন্তু বেড়ে কত হবে, 100 জায়গায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে পারে। অর্থাৎ জল ফুটতে শুরু করবে তখন 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমার জল বা ওই খাদ্যবস্তু যেগুলো ওর মধ্যে ছিল এই তাপমাত্রায় জল ফুটতে শুরু করে, তাহলে ওই উষ্ণতায় খাদ্যবস্তু আরও দ্রুত এবং খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম মূল নীতি যেটা, যে চাপ বাড়ালে কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটার উপরে ভিত্তি করেই এই প্রেসার কুকারে দ্রুত রান্না করা যায়। আচ্ছা, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে গেল, তাহলে চাপ কমালে তো তরলের স্ফুটনাঙ্ক কমে যেতে পারে। ঠিক তাই, চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু জল ফোটানো কি সম্ভব, বলছে হ্যাঁ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল ফোটানো সম্ভব। সেক্ষেত্রে আমাদের চাপ কমাতে হবে, ফলে তরলের বাষ্পে রূপান্তরিত সুবিধা হয়, স্ফুটনাঙ্ক কমে যাবে, এবং স্ফুটনাঙ্ক কমে গেলেই সেক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফোটানো সম্ভব। নেক্সট আমরা দেখছি যে স্টিমের লিন তাপ
537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে ওই একই উষ্ণতায়, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলা হচ্ছে, এই একই উষ্ণতায় 1 গ্রাম স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এই হচ্ছে স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে আমরা এটাই বুঝি। এবার আমি দুটো বিষয় একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে এরকম যে এরকম প্রশ্ন আমাদের মাঝে মাঝে আমরা রাইজ করি, বা তোমরা প্রশ্ন উত্তরগুলো কীভাবে করবে একটু বুঝে নাও। যদি আমরা এই অবস্থার পরিবর্তনের লিন তাপের ধারণাটা বা কনসেপ্টটা খুব ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা এই সংক্রান্ত প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। কেমন প্রশ্ন? তোমাকে বলা হলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ আছে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল আছে। খুব ভালো করে শোনো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ আছে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল আছে, কোনটাতে হাত দিলে বেশি ঠান্ডা মনে হবে? কোনটাতে হাত দিলে বেশি ঠান্ডা মনে হবে? সবাই জানি আমরা বোধহয় বরফে হাত দিলেই বেশি ঠান্ডা মনে হবে। ঠিক তাই, বরফে হাত দিলে বেশি ঠান্ডা মনে হবে। অথচ দেখো আমি যে প্রশ্নটা করলাম যে দুটোই উষ্ণতা কিন্তু আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে বরফে হাত দিলে কেন ঠান্ডা বেশি মনে হচ্ছে? সেখানে দেখো উত্তরটা আমরা কীভাবে বলতে পারি, যে আমরা সবাই জানি বা দেখলাম এক্ষুনি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফ আছে, তাকে যদি আমি 80 ক্যালোরি তাপ দিই তাহলে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলে পরিণত হবে। তার মানে কি? তার মানে হচ্ছে জলের মধ্যে, প্রতি গ্রাম জলের মধ্যে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের মধ্যে 80 ক্যালোরির তাপটা বেশি আছে। অবশ্যই উল্টো দিকে তাহলে কি ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফের মধ্যে 80 ক্যালোরির তাপ তাহলে কি কম আছে? সেই কারণেই বরফে হাত দিলে ঠান্ডা মনে হচ্ছে, আর জলে হাত দিলে অপেক্ষাকৃত কম ঠান্ডা মনে হবে। আবার যদি বলা হয় একইভাবে, যদি আমি আরেকটা প্রশ্ন আলোচনা করি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিম আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ফুটন্ত জল, এই দুটোর মধ্যে কোনটাতে হাত দিলে বেশি হাত পড়ে যাবে? তার মানে কি বেশি গরম মনে হবে? ঠিক একইভাবে আমরা যেটা আজকে পড়লাম, দেখো সেখানেই আমাদের বলা আছে যে স্টিমে যে লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম মানে কি 1 গ্রামের জন্য। তাহলে এখানে তাহলে স্টিমে হাত দিলে হাতটা বেশি পড়ে যাবে। তার কারণ কি? ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম 100 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বাষ্পের মধ্যে বা স্টিমের মধ্যে ওই 537 ক্যালোরি তাপ বেশি আছে। কার রেসপেক্টে? ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে ফুটন্ত জল তার রেসপেক্টে। তাই জন্য কি স্টিমে হাত দিলে আমাদের হাতটা বেশি পড়ে যাবে, কারণ স্টিমে গরমটা বেশি লাগে। তাহলে আমরা আজকে কি করব? এই তাপের যে প্রথম যে অংশ, সেই অংশটা আমরা এই পর্যন্ত পড়ব। তাহলে দেখো আমরা এই তাপের প্রথম যে অংশ, সেখানে আমরা গাণিতিক সংক্রান্ত যে প্রশ্ন সেটা উত্তর দিতে পারবো যে মোট তাপ অর্থাৎ গৃহীত বা বর্জ্য তাপের পরিমাণ কিউ ইকুয়াল টু এমএসটি, সেই সূত্র দিয়ে যেমন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো, এবং অবস্থার পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো। আর এরপরেও বাষ্পায়ন স্ফুটন সংক্রান্ত যে প্রশ্নগুলো বললাম সেটা আমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এবং আজ আমরা তাপের প্রথম অংশটি এখানে শেষ করলাম। নমস্কার।